নমস্কার, ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় দুয়ারে রিপোর্টার নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পানিহাটির খবরের দিকে নজর রাখতেই হবে। পানিহাটিতে অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের প্রিয়া খাতুন নাম বদলে অদিতি পাত্র। 2019 সালে ভারতে আসে প্রিয়া ওরফে অদিতি। জাল ভোটার আধার কার্ড বানিয়ে প্রিয়া থেকে অদিতি হয়। নাম বদলে পানিহাটিতে ফ্ল্যাট ভাড়া। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যে বিষয়টা জানতে চাইবো সে শুধুমাত্র কি জাল ভোটার আধার কার্ড বানানো, নাকি এর পিছনে আরো বড় কোনো চক্রান্ত ছিল? সুবীরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি পানিহাটিতে অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের প্রিয়া খাতুন নাম বদলে অদিতি পাত্র। 2019 সালে ভারতে আসে প্রিয়া ওরফে অদিতি। জাল ভোটার আধার কার্ড বানিয়ে প্রিয়া থেকে অদিতি। নাম বদলে পানিহাটিতে ফ্ল্যাট ভাড়া। ঘটনায় প্রিয়া সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মহিলাকে জেরার পর আবাসনে তল্লাশি পুলিশের। উদ্ধার মেদিনীপুরের কাঁথির ঠিকানায় একাধিক আধার ভোটার কার্ড। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, শুধুমাত্র আধার ভোটার কার্ড জালিয়াতি, নাকি এর পিছনে আরো বড় কোনো চক্রান্ত ছিল এদের? দেখো তমশ্রী, বারাকপুর পুলিশ কমিশনারের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করছেন এবং দফায় দফায় জেরা করা হচ্ছে এবং 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে অদিতি পাত্রকে। এবং যেটা জানা যাচ্ছে যে 2019 সালে একদম বাংলাদেশ থেকে এই দেশে সে আসে এবং কেষ্টপুরে তার বিবাহ হয় এবং তারপরেই কিন্তু গত 5 মাস ধরে এই বিবেকানন্দ পার্কে পানিহাটিতে সেখানে কিন্তু ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এবং যখন গতকাল মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু তাকে নিয়ে আজকে যারা পুলিশের তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা কিন্তু সে আবাসনে যান এবং গিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, অর্থাৎ প্রচুর আধার কার্ড পাওয়া গিয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই পাওয়া গিয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি অদিতি পাত্রের 2টো মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং তাকে পুলিশি হেফাজত 7 দিনের জন্য চেয়েছে এবং আরও দফায় দফায় তাকে জেরা করা হবে এবং তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তার বিষয়ে কিন্তু কোন চক্র জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে, এমনটা জানিয়েছেন ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। বেশ, এখানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম। এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে, ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে, যেটা আলায়েন্স যেটা বলছেন আদিত্য, এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। আমরা তো বলতে পারবো না কি জাল কি অরিজিনাল, তো দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। আমি দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি। পুলিশ এইমাত্র এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। পুলিশ বললো যে দেখুন এই সব বেরিয়েছে ডকুমেন্টস। তার স্যারকে আমি বললাম স্যার আমাকে যা দিয়েছে ও ভুয়ো, সব এখানকার সব বানিয়েছে এসে। ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন, হ্যাঁ, আর ও এখানে অদিতি পাত্র বলে নাম চালালো এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে। ওর বরকে এখনও ডাকা হয়েছে, থানা থেকে বললো ওকে অ্যারেস্ট করা হবে যদি থানায় দেখা না করে। ওর বর নাকি এখনও আসছে বাইকে করে। আমার বাড়িতে 2 মাস, বেশি দিন হয়নি। এবার হাওড়ায় পাকড়াও আফগানিস্তানি। জগাছা নয়াবাজ থেকে গ্রেফতার করা হয়েছে আফগানিস্তানকে। ধৃত গনি খানের বিরুদ্ধে আইবি রিপোর্ট ছিল। দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল গনি খানের। অবশেষে গনি খানকে গ্রেফতার করেছে। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে গ্রেফতার? দেখো, এক্ষেত্রেও কিন্তু নাম ভাড়ানোর একটা অভিযোগ রয়েছে। অর্থাৎ যাকে আমরা গনি খান বলে চিনছি সে কিন্তু আদৌ এই নামের বাসিন্দা নয়। তিনি ছিলেন মোহাম্মদ আখতার, অর্থাৎ আফগান নাগরিক হিসেবে যে নাম ছিল সেই নাম ছিল মোহাম্মদ আখতার। সেই নামে ভারতবর্ষে প্রবেশ করলেও পরবর্তীকালে কিন্তু ভারতের যে যাবতীয় কাগজপত্র, তথ্য, আধার কার্ড থেকে ভোটার কার্ড, এমনকি সেই তথ্য দেখিয়ে প্যান কার্ড পর্যন্ত সে কিন্তু ভারতীয় করে রেখে দিয়েছিল এবং নাম বদলে ভারতীয় হিসেবেই সে কিন্তু আমাদের এই দেশে থাকছিল এবং বাংলায় একাধিক জায়গায় সে বসবাস করছিল। বর্তমান আফগান যে রাষ্ট্রদূত
তাদের তরফ থেকে কিন্তু একটি বার্তা আছে। পরবর্তীকালে আইবি রিপোর্ট আসে যে এই আক্তার মোহাম্মদকে খুঁজে বার করতে হবে। সেই আক্তার মোহাম্মদকে খুঁজতে গিয়ে তল্লাশি চালানো হয় রাজ্যের বিভিন্ন থানায়। তার ছবি, তার ভিসা, যে আফগান যে দপ্তর রয়েছে সেই কাগজপত্র পাঠিয়ে তার খোঁজ চালানো হয়। অবশেষে গতকাল রাত্রিবেলা জগাছা থানার পুলিশ জগাছা নয়াবাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে শিবপুর কাজীপাড়া সহ একাধিক জায়গায় জায়গা বদল করে করে এই মোহাম্মদ আক্তার ওরফে গনি খান সে কিন্তু থাকতো। কিন্তু সে কোথায় কোথায় গেছিল বাংলায়, কিভাবে তার এই কাগজপত্র পেয়েছিল, তার গোটা ঘটনা তদন্ত করতে 5 দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। বেশ, ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে এবার গ্রেফতার করা হলো দুজনকে। কোথা থেকে? বীরভূমের নলহাটি থানার পুলিশের জলে দুই। বাতখোলা মোড়ের থেকে গ্রেফতার করা হয়েছে ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগ। বীরভূমের নলহাটি থানার পুলিশের জালে দুই। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এই দুজনের হদিশ পুলিশ কিভাবে পেল? দেখো, সাব্বির আহমেদ ও হাজিকুল মোল্লা এই দুজনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পুলিশের কাছে অভিযোগ এসেছিল যে তারা আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে এবং আধার কার্ড বানিয়ে দিয়ে প্রচুর পরিমাণে অর্থ তুলছে মার্কেট থেকে। সেই মতো নলহাটি থানার পুলিশ গতকাল নলহাটি থানার যে বাঁধখালা মোড় সেই এলাকায় তাদের যে মোবাইল সেন্টার সেখানে হানা দেয়। গ্রাহক সেজে যায় পুলিশ এবং সেখানে গিয়ে পুলিশ প্রায় 6 ঘন্টা জেরা করার পর তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড বানানোর যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন জাল নথি এবং আধার কার্ড। এবং মূলত এদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে 400 থেকে 500 টাকা চার্জ করা হয়, পাশাপাশি নতুন আধার কার্ডের ক্ষেত্রে 1000 থেকে 2000 টাকাও চার্জ করা হয়। তবে এখানে প্রশ্ন উঠছে যে কোনো রকম অনুমোদন ছাড়া কিভাবে আধার কার্ড করতে পারে তারা, এবং সেই নিয়েই নলহাটি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং রামপুরহাট আদালতে পেশ করার পর তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। 4 দিনের পুলিশ হেফাজতে দিয়েছে রামপুরহাট। আবির আহমেদ এলিয়াস খোকন আর তার সঙ্গে মোহাম্মদ হাজিকুল মোল্লা, এরা দুজন মিলে নাকি জাল আধার কার্ড তৈরি করছিল। এখনও পর্যন্ত পুলিশ যে আর্টিকেলসগুলো সিজ করেছে সেগুলো হচ্ছে সিপিইউ, ল্যাপটপ, পাওয়ার অ্যাডাপ্টার, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, স্ক্যানার, কিবোর্ড, মাউস, ইউএসবি কেবল, রেটিনা স্ক্যানার, কার্নেট পোর্ট আছে। 4 দিনের পিসি প্লেয়ার অ্যালাউ করেছে এবং নেক্সট ডেট 2/6/2025 তারিখে ফিক্সড আপ করেছে। দুয়ারে রিপোর্টের এবার কোন্নগরের খবরের দিকে নজর রাখবো। কোন্নগরে কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার। কানাইপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। 2 দিন ধরে নিখোঁজ ছিল বিশেষভাবে সক্ষম কিশোরী। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ। কোন্নগরে কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রানা রয়েছে প্রতিনিধি, রানার সঙ্গে কথা বলবো। রানা, প্রথমেই জানতে চাইবো যে 2 দিন ধরে নিখোঁজ ছিল এবং যেমনটা অভিযোগ আসছে যে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ এবং তারপরেই দেহ উদ্ধার হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ? এই মুহূর্তে পুলিশের তদন্তে কি আপডেট? হ্যাঁ, তো অবশ্যই দেখো, এই গত প্রায় 48 ঘন্টা হয়ে গেল সেখানে কোন্নগরের যে বিশেষ চাহিদা সম্পন্ন 13 বছরের কিশোরী, তার সে গত পরশু দিন থেকে নিখোঁজ ছিল। আজ সকাল থেকে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল সেখানে যে সমস্ত একটা কুকুরকে একটা ইন্ডিকেট করেছিল সেই পুলিশ কুকুর, সেখানেও পুলিশ ডুবুরি নামিয়েছিল, জাল ফেলেও খোঁজা হয়েছিল, কিন্তু সন্ধে গড়িয়ে গেল কিন্তু তার দেহ উদ্ধার হয়নি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য খবর এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে যে ওই এলাকার নপাড়া দক্ষিণ পল্লী একটি বাঁশবাগান থেকে এই কিশোরীর অর্ধনগ্ন একটি দেহ উদ্ধার করে পুলিশ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেছে। তো এলাকার মানুষের কিন্তু খুব প্রচণ্ড ক্ষোভ রয়েছে, কারণ 48 ঘন্টায় হলেও পুলিশ এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি। বিশেষ করে যে অভিযুক্ত যুবক যুবক অসীম মজুমদার, তাকেও কিন্তু পুলিশ এখনও পর্যন্ত ট্রেস করতে পারেনি। ফলে বুঝতেই পারছো একটা উত্তেজনায় রয়েছে এলাকায়। এখন পর্যন্ত কোন্নগর কানাইপুর ফাঁড়িতে এলাকাবাসী মহিলারা সমস্ত তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই অভিযোগ যে 48 ঘন্টা হয়ে গেল এখনও সেই অভিযুক্ত, যার বিরুদ্ধে পরিবারের অভিযোগ ছিল যে পড়শি যুবক যে অসীম মজুমদার, সেই কাজ দেবার নাম করে তাকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে এই ধরনের একটা ঘটনা অসীম মজুমদারের বিরুদ্ধে অভিযোগ। এই অসীম মজুমদার এখন কোথায়? 48 ঘন্টায় এখনো পর্যন্ত অসীম মজুমদারের খোঁজ পেল না পুলিশ। পুলিশের তদন্তে কোন পথে এগোচ্ছে?
একদমই তাই। দেখো এই অসীম মজুমদারের কিন্তু সকাল থেকে অসীম মজুমদারের খোঁজেও কিন্তু বিভিন্ন মানে পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ মানে চেক করেছে। পাশাপাশি এই অসীম মজুমদার ছেলেটি হচ্ছে মানে এলাকায় ওর নামে একটি অপবাদ রয়েছে যে মদ্যপ মানে যুবক। সম্প্রতি সে প্রায় 3 বছর আগে তার বিয়ে হয়েছিল, সম্প্রতি তার স্ত্রীও কিন্তু তাকে ছেড়ে চলে গেছিল। একাধিক অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত এই অসীমের খোঁজ পায়নি পুলিশ। তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে রানা। রবীন্দ্রপল্লী থেকে একজন কৃষক নাকি গরু আনতে গেছে, সে দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছে। আচ্ছা, আপনারা কি কেউ বডি দেখেছেন? না, আমরা এখনো কেউ বডি দেখিনি। আমাদের দেখানো উচিত ছিল পুলিশকে যে ওর বডি কিনা আপনারা চেনেন কিনা। ওর মা তাহলে একটু নিশ্চিন্ত হতো। মায়ের বুক ফাটা কান্না আমরা শুনতে পাচ্ছি। আমাদেরও খুব খারাপ লাগে, তাকে চিরতরে পড়ে যেতে হলো কয়েকজন দানবের অত্যাচারে। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব ধানবাদে। অস্ত্র কারখানায় পুলিশের অভিযান, আর সেখানেই মাহুদাতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড কার্তুজ, 4টি 7mm পিস্তল উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের STF এর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিতের থেকে আরো বিস্তারিত জানবো। অমিত, কি বাজেয়াপ্ত হয়েছে? একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে, এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করেছে? এবং এই যে অস্ত্র কারখানা, কোনো বৈধ নথি ছিল, অর্থাৎ পারমিশন ছিল অস্ত্র কারখানার? গ্রেপ্তার করা হয়েছে যে বাড়িতে, ধানবাদ জেলার মাহুদার যে বাড়িতে এই অস্ত্র কারখানা খোলা হয়েছিল, সেই বাড়ির মালিক যিনি মুর্শিদ আনসারি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে ছাড়াও আরও 4 জন যারা মুঙ্গেরের বাসিন্দা, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মিস্টার, মোহাম্মদ পারভেজ, যারা মুঙ্গেরের বাসিন্দা। এবং এই 4 জনই আর্মস মেকার বলা হচ্ছে কলকাতা পুলিশের STF এর তরফে। কলকাতা পুলিশের STF, ঝাড়খণ্ড STF এবং ধানবাদ জেলার মাহুদা পুলিশ স্টেশনের পুলিশ জয়েন্টলি অভিযান চালানো হয়। সেখানে 4টে 7.65mm ইম্প্রোভাইজ রিভলভার, অন্যদিকে 9 রাউন্ড লাইভ কার্টিজ, 22টি সেমি ফিনিশড ম্যাগাজিন, এছাড়া একাধিক আগ্নেয়াস্ত্র বা সেমি ফিনিশড বেআইনি আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী প্রচুর পরিমাণে সেখানে মজুদ ছিল। এবং কলকাতা পুলিশের STF এর তরফে গত 1.5-2 বছরে এই নিয়ে 17 থেকে 18 খানা অভিযান চালানো ঝাড়খণ্ডে, যেখানে ঝাড়খণ্ড STF এবং ঝাড়খণ্ড লোকাল পুলিশ স্টেশনের সহযোগিতায় তারা টিপ অফ এই জয়েন্টলি অভিযান চালানো হয়েছে কলকাতা পুলিশের STF এর তরফে। এবং ধানবাদে গতকাল রাতে অভিযান চালানো হয়, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, সরকারি জমি দখল করে পাঁচিল তৈরি করা হয়েছিল, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশের পাশাপাশি আক্রান্ত 2 পুরকর্মীও। আদালতের নির্দেশে পাঁচিল ভাঙতে যান পুরকর্মীরা, আর সেই সময় বাধা হামলার অভিযোগ। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, কাদের বিরুদ্ধে এই বাধা হামলার অভিযোগ? কারণ আদালতের নির্দেশেই তো সেই পাঁচিল ভাঙতে গিয়েছিলেন পুরকর্মীরা, যেখানে আক্রান্ত হতে হলো পুরকর্মীদের, আক্রান্ত পুলিশও। একদমই তমশ্রী, দেখো যে মেদিনীপুর শহরের খাপরেল বাজার এলাকার ঘটনা, যে ঘটনায় আজকে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। এবং এলাকাবাসীদের পক্ষ থেকে যেটা অভিযোগ জানানো হয়েছে, ওই এলাকারই গোবিন্দ গোপ নামে এক ব্যক্তি, সে হচ্ছে সরকারি জায়গা দখল করে প্রাচীর দিয়েছিল, অবৈধভাবে প্রাচীর দেওয়া হয়েছিল। এবং সেই অবৈধ প্রাচীর ভাঙার জন্য কিন্তু এলাকার মানুষেরা কোর্টের দ্বারস্থ হয়েছিল, আদালতের দ্বারস্থ হয়েছিল। এবং আদালতের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু আদালত নির্দেশ দেয় পৌরসভাকে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য। সেই মতো কিন্তু আজ পৌরসভা এবং পুলিশ প্রশাসন এবং BLRO দপ্তরের পক্ষ থেকে কিন্তু যারা আধিকারিকরা ছিলেন, তারা কিন্তু এলাকায় যান সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য। কিন্তু এরপরেই উত্তেজনা সৃষ্টি হয়, উত্তেজনা দেখা দেয়। যারা অভিযুক্ত তারা কিন্তু বাধা সৃষ্টি করে এই অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে। এবং এরপর যখন পৌরসভা এবং পুলিশ প্রশাসন বল প্রয়োগ করে, তখন কিন্তু দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি সৃষ্টি হয়। এর ফলে কিন্তু 2 জন পুরকর্মী এবং 2 জন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছে বলে খবর। উভয় দিকে দেখা গেলে যারা অভিযুক্ত তাদের পক্ষেও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এই ঘটনার জেরে। এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ তৎপর হয়। যখন পুলিশ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে, তারপরে পুলিশ তৎপর হয়ে কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ, ঘটনার পরে কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারপরে কিন্তু পুলিশ আরো কড়া হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছে। নমস্কার। দুয়ারে রিপোর্টার এবার হলদিবাড়ির একটা খবরের দিকে নজর রাখবো। IAS অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে প্রতারণার অভিযোগ এবং 46 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, 1-2 টাকা নয়, 46 লক্ষ টাকা প্রতারণা, কিন্তু কিভাবে এই প্রতারণা করেছেন ওই ব্যক্তি?
দেখো, প্রতারিত নিজেকে আইএএস পরিচয় দিয়েছিল, একেবারে ভুয়ো আইপিএস, হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথোপকথন এবং তারপরে শিক্ষিকাকে প্রেমের জালে ফাঁসা। 2019 সালের এই ঘটনা। ধীরে ধীরে কিন্তু সম্পর্ক বাড়তে থাকে, দুজনের মধ্যে সম্পর্ক একেবারে বিয়ের প্রস্তাবে গিয়ে গড়ায় এবং শেষে এই ভুয়ো আইপিএস মায়ের হৃৎপিণ্ডের কিন্তু প্রতিস্থাপনের জন্য 46 লক্ষ টাকা দাবি করে এবং সেই মতোই প্রতারণার ফাঁদে পড়েন এই কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়ির যে অংশ তা বেচে, অলংকার বেচে, নিজের বেতনের টাকা দিয়ে এই ভুয়ো আইপিএসকে টাকা দেন এবং তারপরে যখন বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন, পরে শিলিগুড়ি প্রধাননগর থানায় অভিযোগ করলে পরেই কিন্তু এই ভুয়ো আইপিএস তাকে গ্রেপ্তার করা হয় একেবারে হলদিবাড়ি থেকে। এবং এই যে গোটা চক্র, এই চক্রে একজন মহিলা সহ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত প্রেমের ফাঁদে ফেলা এবং তারপরে বিয়ের প্রস্তাব, ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং তারপরেই কিন্তু এই ফাঁদ যখন তিনি বুঝতে পারেন শিক্ষিকা, তারপরেই কিন্তু অভিযোগ। ইতিমধ্যে প্রায় 15 লক্ষ টাকার জিনিসপত্র উদ্ধার করেছে প্রধাননগর থানার পুলিশ এবং এই 4 জনকে আজ রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই ঘটনার সঙ্গে এই যে 46 লক্ষ টাকা কোথায় গেল, কার কার অ্যাকাউন্টে রয়েছে, আর কারা কারা যুক্ত, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন পুলিশ। বেশ, গান পয়েন্টে পরপর বাড়িতে লুটপাট, তাও একটা দুটো তিনটে বাড়িতে নয়, এক রাতে 12টি বাড়িতে একই রকম ভাবে চুরি। নদিয়ার কালীগঞ্জে পরপর বাড়িতে হানা, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট, বাসিন্দাদের বেঁধে রেখেই পরপর 12টি বাড়িতে চুরি। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে। সমীর, এ তো সাংঘাতিক ঘটনা, একটা দুটো বাড়িতে নয়, 12টি বাড়িতে একই রাতে এইভাবে লুটপাট। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে, স্থানীয়রা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, এই ঘটনা কিন্তু স্থানীয়রা যথেষ্টই আতঙ্কিত, কারণ এইরকম ঘটনা পরপর একাধিক বাড়িতে চুরি এবং রীতিমতন গান পয়েন্ট অর্থাৎ বুকে বা মাথায় বন্দুক থেকে চুরি, এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে এলাকায় ঘটেনি। তো স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীদের দল আকন্দবেড়িয়া গ্রামে হানা দেয় এবং সেখানে প্রথমে শুকিলা বিবি বলে এক বাড়িতে ঢোকে এবং সেই সময় সেই শুকিলা বিবি গৃহ করতে তিনি ঘুমাচ্ছিলেন, তাকে ঘুম থেকে উঠিয়ে দেয় দুষ্কৃতীরা এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে লুটপাট করে এবং যাওয়ার সময় তাকে বেঁধে রাখে এবং তার কানের দুলো কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং এরপরে নুরুল ইসলাম শেখকে বাড়িতে ঢোকে, সেখানেও 4 জন দুষ্কৃতী নুরুল ইসলাম শেখকে ঘুম থেকে ডেকে তোলে দুষ্কৃতীরা এবং তার বুকেও বন্দুক ঠেকিয়ে ভয় দেখায় এবং বাড়ি থেকে প্রায় 1,20,000 টাকা নগদ এবং 3.5 ভরি সোনার গয়না লুটপাট করে এবং সেখান থেকে চম্পট দেয় এবং এইভাবে একের পর এক কিন্তু অনেকগুলো বাড়িতে চুরি করে এবং স্থানীয় যারা দাবি করছে প্রায় 12টি বাড়িতে যাবে দুষ্কৃতীরা হামলা চালায় এবং প্রায় চুরি লক্ষাধিক টাকা নগদ গয়না এবং চুরি করে। এবং এই ঘটনার পর কিন্তু পুলিশ সেখানে পৌঁছে এবং পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বা কোনো মাল উদ্ধার হয়নি। বেশ, আমি বাড়িতে শুয়ে আছি, 4 জন আসলো, এসে আমাকে চেতন করলাম। আমার গেট খোলা ছিল বা ছেলে গাড়িতে কাজ করে, এবার ছেলে বাড়ি এসে বলে আমি গেটে তালা লাগাইনি। এবার ছেলেও বাড়ি এসেছে, কোকো দিয়ে ছেলে বাড়ি এসে ঘরে শুয়েছে, এবার গেটে তালা মারেনি ছেলেটা। এবার আমি শুয়ে ঘুমিয়ে গিয়েছি, আর এমন সময় 4 জন এসে আমাকে ধরে বুকে পিস্তল ধরলো, এই ওর তোর ঘরে কি আছে বের কর। এবার সে 3.5 ভরি সোনা আর 1,20,000 টাকা এটা আমার বাড়ি থেকে নিয়ে গিয়েছে। তারা কজন ছিল? ওরা 4 জন ছিল। নদিয়ার কালীগঞ্জের পরে বা দুর্গাপুরের দিকেও নজর রাখবো, কারণ দুর্গাপুরের দরজা ভেঙে লুটপাট করা হয়েছে। বিদ্যাসাগর পল্লীতে মেয়ের বিয়ের আগে নগদ সহ সোনার গয়না লুট, 2 লক্ষ টাকার গয়না নগদ খোয়া গিয়েছে বলে দাবি বাড়ি মালিক মধুমিতা পালের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো ওই বাড়িতে যে বিয়ের অনুষ্ঠান রয়েছে, মেয়ের বিয়ে রয়েছে, তার মানে যারা এই লুট করেছে তারা জানতো যে এই বাড়িতে বিয়ে আছে, তাই গয়নাকাটি থাকবে, নগদ টাকা থাকবে, তাই কি এই চুরি? দেখো, প্রাথমিকভাবে সেটাই কিন্তু মনে করছে পুলিশ এবং যার বাড়ি থেকে চুরি করেছে সেই বাড়ির মালিক, যে তার বাড়ির মেয়ের বিয়ের অনুষ্ঠান এবং সেই উপলক্ষেই কিন্তু বাড়িতে গয়নাগাটি এবং নগদ টাকা মজুদ ছিল এবং বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কিন্তু বাড়ির তালা ভেঙে, আলমারি ভেঙে কিন্তু নগদ সহ সোনাদানা নিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। এরপরেই কিন্তু কান্নায় ভেঙে পড়ে ওই বাড়ির মালকিন, অর্থাৎ তিনি তার মেয়ের বিয়ের জন্য নগদ টাকা রেখেছিলেন, অর্থাৎ তো সেই টাকা কিন্তু চোর নিয়ে চম্পট দেয়। এটি ঘটনাটি ঘটেছে একেবারে। বেশ, তোমার কথা স্পষ্ট নয় অর্পণ, ধন্যবাদ। ঘরের এই তছনছ অবস্থা, তখন এই পাড়ায় সবাইকে আমি ডেকেছি। কদিন আগে 1,30,000 টাকা দিয়ে ছেলের আংটি এনেছিলাম, ছেলেকে দেবো বলে, মানে
মেয়ের জন্য আর কি একটা ঘরে বানিয়েছি, একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল, একটা জেন্টস ঘড়ি সেটাও নিয়ে চলে গেছে, আমার একটা লেডিস ঘড়ি ছিল সেটাও নিয়ে চলে গেছে। কোঅপারেটিভ ব্যাংক থেকে উধাও টাকা প্রতিবাদে পুরুলিয়ার কেন্দা থানার বানসায় অবরোধ। বানসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, সামান্য সঞ্চয়ের যে টাকা, সেই টাকা বাড়িতে রাখা সুরক্ষিত নয়, ব্যাংকে রেখেছেন সেখানেও সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথায় যাবেন? দেখো, এটাই প্রশ্ন যে সাধারণ মানুষ কোথায় যাবে, এবং যে এই সমবায় ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে বানসা যেটা নিয়ে অভিযোগ উঠছে, এই 2019 থেকে এখানে কোনো বোর্ড হয়নি এবং এখানে সেক্রেটারি নেই, চেয়ারম্যান নেই, ফলে স্বাভাবিকভাবে এই ব্যাংক কার্যত বন্ধ হয়ে আছে এবং যারা গচ্ছিত, যারা টাকা রেখেছে, সঞ্চয় করেছে, তারা টাকা পাচ্ছে না, তারা দেখছে ব্যাংকে তালা লাগানো আছে, আর এরই কারণে তারা ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে এবং তাদের যেটা দাবি যে তারা যে টাকা সঞ্চয় করে রেখেছে, একেবারেই গ্রামের গরিব মানুষ মেয়ের বিয়ের জন্য বা অন্যান্য কাজের জন্য যে টাকা রেখেছে, সেই টাকা কোথায় গেল তার কোনো সদ উত্তর দিতে পারছে না সমবায় ব্যাংক বা কৃষি, একেবারেই বনসা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে যে ব্যাংক রয়েছে সমবায় ব্যাংক, সেই ব্যাংকে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এর কোনো সৎ উত্তর দিতে পারছে না এই সমবায় যারা বোর্ডে বর্তমানে রয়েছে তারা। বেশ, আমরা কোঅপারেটিভে পয়সা রেখেছি, সেই পয়সার জন্য এসেছি। আমার ছোট ছোট বাচ্চা ছাড়িয়ে আমি বর্ধমান কাজ করতে গেছি, সেখান থেকে আমি পয়সা এনে কিনে রাখেছি। তো পয়সা খুঁজলেও পয়সা পাচ্ছি নাই, কোনো দরকারে পয়সাকে খুঁজতে গেলেও পাচ্ছি নাই, আর খুলছেও নাই। এতদিন পয়সা জমা দিয়েছি, আমাদের লাখ টাকা আছে পয়সা, আমরা পয়সার দরকার, পয়সা আমরা যেমন ভাবে দিয়েছি সেরকম ভাবে দেব। প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে এক তান্ত্রিককে। নিউ ব্যারাকপুরের মহিলার সঙ্গে প্রতারণা এবং সেই প্রতারণার অভিযোগে মহিলাকে ভয় দেখিয়ে 10 লাখ টাকা চোট করেছে। ইতিমধ্যেই সোনার গয়না নিয়ে উধাও তান্ত্রিক নিউ দীঘার হোটেল থেকে অবশেষে সেই তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কিভাবে এই প্রতারণা করলেন মহিলার সঙ্গে তান্ত্রিক? একদম, দেখো, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি চলছে না, অশান্তি চলছে, সংসারে সবসময় অশান্তি লেগে রয়েছে। ফলে তার এক আত্মীয়র কাছ থেকে পরিচয় পেয়ে তান্ত্রিকের কাছে যায় এবং সেখানে গিয়ে তিনি প্রথমে জানতে পারেন যে এই স্বামী স্ত্রী স্বামী প্রায় 2 মাসের মধ্যে হার্ট অ্যাটাক করে তিনি মারা যাবেন। ফলে এই ধরনের তাকে ভয় দেখানো হয় এবং তারপর থেকে দফায় দফায় প্রায় 10 লক্ষ টাকা, কখনো সোনার গহনা, কখনো রূপোর গহনা, কখনো ক্যাশ টাকা, এরকম প্রায় না হলেও 6 মাসে প্রায় 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পরবর্তীকালে তার স্বামী যখন জানতে পারে যে তার জমাকৃত টাকা এবং সোনার গহনা সেগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, তখন তার স্ত্রীকে জানায় এবং স্ত্রীকে তখন বলেন যে তিনি এক তান্ত্রিকের কাছে গেছিলেন, তোমাকে 2 মাসের মধ্যে মৃত্যু হবে, এরকম একটা কথা বলায় তার কাছে গিয়ে দফায় দফায় টাকা দেয় এবং অবশ্যই প্রতারিত হয়ে নিউ ব্যারাকপুর থানা দ্বারস্থ হয় এবং নিউ ব্যারাকপুর থানা অভিযোগ পেয়ে মেদিনীপুর নিউ দীঘা থেকে এই তান্ত্রিককে গ্রেফতার করে এবং যে টাকা, অর্থাৎ সেই টাকাও তিনি আত্মসাৎ করেছেন, ফলে সেই টাকা ফেরত দেবেন এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর, এমনটা জানা গেছে। খড়গপুরের এক তান্ত্রিক পরিচয় দিয়ে আমার মিসেসের কাছ থেকে গত 2 বছর ধরে প্রত্যেক দিন প্রায় ধরতে গেলে টাকা ডিমান্ড করতো। আমার বুকের ভেতরে কি ফুটো হয়েছে ভুলভাল বুঝিয়ে, ভয় দেখিয়ে, আমার ছেলের গায়ে ক্যান্সারের জীবাণুকে চালান করেছে, এইসব ভুলভাল বুঝিয়ে সর্বশান্ত করার পরে এবারে আমার ঘরে যেটুকুনি গয়না ছিল সেগুলো বন্ধক দিয়ে তাকে টাকা পয়সা দিয়েছে। তারপরে আমি পুলিশের দ্বারস্থ হই, পুলিশ আমার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ময়নাগুড়ির কারখানায় মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম, 2টি আইসক্রিম কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ। 2টি আইসক্রিম কারখানায় প্রশাসনিক অভিযান, আচমকা হানা খাদ্য ক্রেতা সুরক্ষা দফতরে। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যদি আজ খাদ্য ক্রেতা সুরক্ষা দফতর হানা না দিত, তাহলে দিনের পর দিন এই মেয়াদ উত্তীর্ণ আইসক্রিমের ব্যবসা করা হতো, এই মেয়াদ উত্তীর্ণ আইসক্রিমই সাধারণ মানুষের মুখে যেত। দেখো, এই বিষয়টা সামনে আসার পরে কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বলা যেতে পারে তৈরি হয়েছে, কারণ এই ধরনের আইসক্রিম বা বরফ যা এই কারখানাতে তৈরি হতো তা কিন্তু
স্থানীয় এলাকার বাজারেই বিক্রি করা হতো, বিভিন্ন গ্রামে গঞ্জে নিয়ে বিক্রি করা হতো। স্বাভাবিকভাবে যখন ক্রেতা সুরক্ষা দপ্তর এবং খাদ্য সুরক্ষা দপ্তর সেখানে গিয়ে পৌঁছলো এবং আইসক্রিম কারখানার ভেতর বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখা গেল যে দীর্ঘদিন আগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেরকম আইসক্রিমও পড়ে রয়েছে, তখন কিন্তু বিষয়টি সামনে আসে এবং তৎক্ষণাৎ কিন্তু পদক্ষেপ ঘোষণা করেন ক্রেতা এবং খাদ্য সুরক্ষা দপ্তর। তারা কিন্তু কারখানার মালিককে আপাতত উৎপাদন বন্ধ রাখা এবং কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যে কারখানাতে এই আইসক্রিম তৈরি করা হচ্ছিল এবং বরফ তৈরি করা হচ্ছিল তার কিন্তু প্যাকেটিংয়ের কোনো রকম লাইসেন্স ছিল না। অর্থাৎ সরকারিভাবে কোনো রকম খাদ্যদ্রব্য তৈরি করতে হলে তা যদি বাজারে বিক্রি করা হয় সেক্ষেত্রে প্যাকেটিংয়ের উপর মেয়াদ কবে উৎপাদন হয়েছে এবং কতদিন পর্যন্ত থাকবে সেটা লিখিতভাবে নির্দিষ্ট করে দেওয়া দরকার। কিন্তু সেখানে কোনো প্যাকেটিংয়ের কোনো কিন্তু লাইসেন্স ছাড়াই কিন্তু তারা প্যাকেটিং করছিল এবং বাজারে বিক্রি করছিল, যেটাও বেআইনি। সেই কারণে কিন্তু কারখানাকে বন্ধ করে দেওয়া হয় এবং মালিক পক্ষকে ক্রেতা সুরক্ষা দপ্তরে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা জানিয়েছেন যে একের পর যে ছোট ছোট কারখানাগুলো রয়েছে তার দিকেও কিন্তু নজর রয়েছে। কারণ গত মাসে আমরা দেখেছিলাম যে মন্ডলঘাটের এলাকায় একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে আইসক্রিম তৈরিতে অতিরিক্ত রং মেশানো হচ্ছে। এক্ষেত্রে দেখা গেল বাসি আইসক্রিম বা মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম পাওয়া গেছে। অর্থাৎ প্রশাসনিকভাবে কিন্তু এই নজরদারি চলবে এবং সেক্ষেত্রে যদি কোনো আগামীতেও এই নজরদারি চালানো হবে এমনটাও জানানো হয়েছে প্রশাসনিক তরফে। সমস্ত ফুড আউটলেট এবং আইসক্রিম ফ্যাক্টরি, বেকারি যা আছে সমস্ত ইন্সপেকশন। কি দেখলেন আইসক্রিম ফ্যাক্টরিতে? এখানে ওদের ফুড লাইসেন্স আছে, অর্থাৎ ফ্রেশাই লাইসেন্স আছে, কিন্তু প্যাকেজিং লাইসেন্স নেই। ওদেরকে ইমিডিয়েট প্যাকেজিং লাইসেন্স নিতে বলা হয়েছে এবং নিয়ম মেনে প্রোডাক্ট তৈরি করতে বলা হয়েছে। ডেট পার হলে ওগুলো আমাদের মাল থাকতে থাকতে মানে নিচে পড়তে পড়তে এরকম হয়ে যায়, এই জন্য আমরা ফোন ডিসপ্যাচ করে দিই, ফেলে দিই। ওই জন্য প্যাকেট করে রাখা হচ্ছে, এখন ফেলাই দিই। কিন্তু এগুলো তো ছিল আপনার এখানে ছিল, সেটা তো আমরা বিক্রি করার জন্য ছিল না, সেটা আমরা সাইড করে রাখা ছিল। সেগুলোকে এখন ফেলে দেওয়া? হ্যাঁ, সব ফেলে দেওয়া। এবার উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ। 2 বছর ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই অভিযোগ। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ। রাইটস টু এডুকেশন ফোরামে সরাসরি চলে যাব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে উপাচার্য নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি দাবি, তারা কি বলছেন? দেখো, পুরো বিষয়টি ঝুলে রয়েছে। তুমি জানো যে শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের আরও 17টি বিশ্ববিদ্যালয়ে যেখানে একেবারে অচল অবস্থা পরিস্থিতি। কারণ কেন অচল অবস্থা? এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যহীন। যদিও অভিযোগ যারা সংগঠনে তাদের অভিযোগ যে আচার্য যিনি রয়েছেন অর্থাৎ রাজ্যপাল, তার কাছে কিন্তু 3 জনের নামের প্যানেল রয়েছে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আগামী উপাচার্য কে হবেন। তারপরেও তিনি কোনো দায়িত্ব জ্ঞান কাজ করছেন না, যার জেরে দীর্ঘ 2 বছর ধরে কিন্তু উপাচার্যহীন অবস্থায় রয়েছে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। শুধু উপাচার্য নেই বললে ভুল হবে, এখানে নেই রেজিস্ট্রার, ফিনান্স অফিসার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ। একবারে শুধুমাত্র জয়েন্ট রেজিস্ট্রার যিনি রয়েছেন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গোটা পরিকাঠামো চালাচ্ছেন। কাজেই হিমশিম খেতে হচ্ছে এবং সমস্ত প্রশাসনিক কাজ কিছুদিন পরে কিন্তু মুখ থুবড়ে পড়বে। এই অবস্থায় রাইট টু এডুকেশন তাদের দাবি যে কেন এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে একবারে বঞ্চিত করে রাখা হচ্ছে। 2 বছর ধরে প্রশাসনিক পদ হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় বিভিন্ন কাজের কিন্তু অনুমোদন মিলছে না। আর এই কাজ না হলে আগামী দিনের কিন্তু অনিশ্চয়তার মুখে ডুববে এই বিশ্ববিদ্যালয়ে থাকা বিভিন্ন কলেজগুলো এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। এরা এই সংগঠন চাইছে দ্রুত উপাচার্য নিয়োগ করা হোক, যাতে স্মুথলি এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে। তবে পুরো বিষয়টি দেখার বিষয় যে আচার্য কবে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদেরও নজর থাকবে। বিশ্বজিৎ, তুমি সঙ্গে থাকো। উপাচার্য নয় বুঝলাম যে চ্যান্সেলর নিয়োগ করে, আপনার রেজিস্ট্রার কে নিয়োগ করে, আপনার ফাইন্যান্স অফিসার কে নিয়োগ করে, ইন্সপেক্টর অফ কলেজেস কে নিয়োগ করে। আপনার সব ব্যাপারে তো রাজ্যপালের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই। তাই আমাদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার এবং আমাদের গভর্নর চরম দায়িত্বহীনতার কাজ করছে। আমরা উপাচার্য চাই, আমরা চাই আমাদের পঠন পাঠন এবং গবেষণা সুষ্ঠুভাবে চলুক। আমার চেষ্টা থাকবে যে উচ্চশিক্ষা দপ্তর এবং চ্যান্সেলরের অফিস, সেই অফিসে জানানো। এর আগেও আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ে খানিকটা অচল অবস্থা তৈরি হয়েছেই। যতক্ষণ অবধি রেজিস্ট্রার অ্যাপয়েন্টমেন্ট না হন ততক্ষণ অবধি এই বিশ্ববিদ্যালয়ের যাতে পঠন পাঠন এবং স্কলারশিপ ফেলোশিপ সবটা ঠিকঠাক থাকে। উত্তরবঙ্গ
বিশ্ববিদ্যালয় যেখানে 2 বছর ধরে উপাচার্য নেই, অন্যদিকে আবার সংগ্রহশালা থেকে উধাও দুষ্প্রাপ্য নথি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংগ্রহশালা থেকে উধাও প্রায় 44টি পুঁথি। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, 1999 সালে যখন তৎকালীন এই বাংলা বিভাগের যিনি সুবোধ কুমার যশ প্রধান ছিলেন এই বাংলা বিভাগের, তার হাত দিয়ে মঞ্জুলা বেরা, যিনি বর্তমানে এই অধ্যাপিকা রয়েছেন এই বাংলা বিভাগের সংগ্রহশালায়, তাকে 850টি পুঁথির দায়িত্ব দেওয়া হয় এবং তিনি রক্ষণাবেক্ষণ করছিলেন। কিন্তু দেখা যায় আগামীকাল এই অধ্যাপিকা তার অবসর গ্রহণের দিন, আজ যখন ক্ষমতা হস্তান্তর করা হয় সেই সময় দেখা যায় যে 44টি নথি তার কোনো হদিশ নেই। কোন 44টি নথি? এই 44টি নথির মধ্যে প্রায় 500 বছরের পুরনো বেশ কিছু দস্তাবেজ রয়েছে, যা গুরুত্বপূর্ণ মনে করছে এই বাংলা বিভাগ। কারণ এই দস্তাবেজ না থাকলে যে ঐতিহাসিক দলিল তা কিন্তু কোনো সময়ে কিন্তু পাওয়া যাবে না। বর্তমানে যিনি বাংলা বিভাগের প্রধান অধ্যাপক রয়েছেন নিখিলেশ রায়, তিনি জানাচ্ছেন যে এই যে দস্তাবেজ কিভাবে উধাও হলো, কিভাবে এটি হারিয়ে গেল, কে বা কারা নিয়েছে, পুরো বিষয়টি তারা কিন্তু তদন্ত সাপেক্ষ রাখছে। এবং করোনা কালে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এই যে সংগ্রহশালা তা বন্ধ ছিল, কাজেই সেই সময় কি এই দস্তাবেজ উধাও হয়েছে, সবটি কিন্তু প্রশ্নচিহ্ন খাড়া করছে। তবে এই দস্তাবেজ নিয়ে ইতিমধ্যে বাংলা বিভাগ তারা কিন্তু তদন্ত কমিটি গঠিত করেছে এবং মঞ্জুলা যার কিন্তু আগামীকাল অবসর গ্রহণের দিন, তিনিও কিন্তু দেখছেন যে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। 44টি দস্তাবেজ না থাকায় কার্যত চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে এই বাংলা বিভাগের ওপর এবং 500 বছরের পুরনো নথি হারিয়ে যাওয়ায় কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বেশ 850 মতো পুঁথি ওখানে এন্ট্রি করা আছে, কিন্তু এই 850 মাঝখানে ওই খাতার মধ্যেই একটা অংশে 3-4 পৃষ্ঠা হবে অন্তত, সেখানে এমন কিছু সিরিয়াল নম্বর দেওয়া আছে যেগুলো হয়তো ওই আগের এবং পরের সাথে মেলে না, মানে মাঝখানে এটা দেওয়া আছে। তখন আমাদের মনে হলো যে এগুলো তো মূল্যবান পুঁথি, জাতীয় সম্পদ। 44টা, একটা দুটো তো নয়, 44টা পুঁথি ছিল না। যদি নিয়ম অনুযায়ী জানাতে হয়, থানায়, স্থানীয় থানায় এফআইআর বা জিডি কিছু একটা করে আপনাকে জানাতে হবে, না হলে তো আমরা নিতে পারি না। 1 থেকে 750 পর্যন্ত পরপর পাতার পর পাতা উল্টে যদি যায় আছে। তারপরে O1 দিয়ে O44 পর্যন্ত কিছু পুঁথি লেখা আছে, কয়েকটা পাতার মধ্যে এটা লেখা আছে। তারপরে আবার ওই 750-এর পরে 751-52 দিয়ে 825 পর্যন্ত লেখা। তাহলে আমার পুঁথি 1 থেকে আমি 825 পেয়েছি, সেই রিপোর্ট করেছি। আমার আর ওই O1 দিয়ে এইগুলোর কোনো দেখার কোনো মানে হয় না। দার্জিলিংয়ের সোনাতায় এভারেস্ট ডে উদযাপন। তেনজিং নোরগের শেরপার 111তম জন্মবার্ষিকী ও 72তম এভারেস্ট দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিভাবে এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান, কি কি অনুষ্ঠান হলো আজ? পাহাড় এবং সমতল দু জায়গাতেই কিন্তু এভারেস্ট ডে পালিত হয়। মানে আজ এডমন্ড হিলারির সঙ্গে তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট সঙ্গীত জয় করেছিলেন ঠিক 72 বছর আগে। সেই যেমন বর্ষপতি, তেমনি আজ কিন্তু তেনজিং নোরগের 111তম জন্মদিন এবং সেই দুটো অনুষ্ঠানকে একযোগে আজ পালন করা হয় পাহাড় থেকে সমতলে। যেটা বিষয় সেটা হলো যে দীর্ঘদিন ধরে এই তেনজিং নোরগেকে যাতে ভারতরত্ন শিরোপা দেওয়া হয় তার দাবি কিন্তু উঠছে পাহাড় থেকে সমতলে সর্বত্র, কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও কোনো রকম ইতিবাচক সাড়া দেয়নি। বহুবার আন্দোলন হয়েছে, দাবি উঠেছে, কেন্দ্রের কাছে একাধিক চিঠির পাহাড় জমেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু এখনও পর্যন্ত প্রথম ভারতীয় হিসেবে যে এভারেস্ট জয় তার স্বীকৃতি হিসেবে যে ভারতরত্ন শিরোপা তেনজিং নোরগেকে দেওয়ার যে দাবি তা কিন্তু পূরণ হয়নি। স্বাভাবিকভাবেই আজও কিন্তু এই সোনাদা, দার্জিলিংয়ের সোনাদায় যে শেরপা সংগঠন রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, তারা এই আবারও দাবি তুলেছে এবং তারা সাফ জানিয়েছে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি মিটবে, অর্থাৎ দাবি আদায় না হবে, তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি যতদিন না পূরণ হবে তাদের কিন্তু এই আন্দোলন চলবে। এর আগেও আমরা দেখেছি সমতলেও একাধিকবার রাজ্যের বিভিন্ন একাধিক মন্ত্রী তারাও কিন্তু এই দাবিতে সরব হয়েছেন, কেন্দ্রের কাছে চিঠি পর্যন্ত গেছে রাজ্যের তরফ থেকেও, কিন্তু আজ পর্যন্ত কিন্তু তেনজিং নোরগে তার প্রাপ্য সম্মান পায়নি, এমনটাই কিন্তু মনে করছে পাহাড়বাসী, বিশেষ করে শেরপা সম্প্রদায়ের মানুষেরা। সেই দাবি আজ এই বিশেষ দিনে ফের তারা এই দাবিতে সরব হয়েছে এবং আগামী দিনে এই দাবিতে তারা যে অনড় থাকবে তা কিন্তু আজ সাফ জানিয়ে দিয়েছে এই শেরপা সংগঠন। বেশ পার্থ।
দুয়ারে রিপোর্টারে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলায় বর্ষা এলো, উত্তরবঙ্গে ঢুকে পড়লো বর্ষা। 8ই জুন উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। নির্ধারিত যে সময় অর্থাৎ 8ই জুন নির্ধারিত সময় ছিল, আর সেই নির্ধারিত সময়ের 10 দিন আগেই ঢুকলো বর্ষা। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে 10ই জুন, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একদিকে যেমন উত্তরবঙ্গে আমরা দেখলাম বর্ষা ঢোকার কথা 8ই জুন, কিন্তু অন্যদিকে যে ছবি আমরা দেখছি উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই ঢুকে গেছে, অর্থাৎ বাংলায় বর্ষা এলো নির্ধারিত সময়ের অনেক আগে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওয়েদার কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস? একদমই তমশ্রী, প্রথমেই বর্ষার কথায় আসি, যে বর্ষার আগাম প্রবেশ আমরা দেখেছি যে বর্ষার শুরু থেকেই, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই বেশ কিছুদিন আগে এসছে 13ই মে, যেখানে 18 থেকে 21 মের মধ্যে আসার কথা, সেখানে 13ই মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছিল বর্ষা। এবং একইভাবে কেরলেও আগাম বর্ষা। ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা আসে 1 জুন, কিন্তু নির্ধারিত দিনের 8 দিন আগে অর্থাৎ 24শে মে চলে আসে বর্ষা। আর বাংলায় বর্ষা আসার কথা, অর্থাৎ উত্তরবঙ্গে আগে বর্ষা আসে এবং দক্ষিণবঙ্গে 2 দিন পরে অর্থাৎ 8ই জুন বর্ষা আসে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে, এবং তারপর একেবারে বাংলায় বর্ষা অর্থাৎ কলকাতায় বর্ষা আসে 10ই জুন। কিন্তু এবারে দেখা গেল তার থেকে 10 দিন আগে আজ ঢুকে পড়েছে বর্ষা। একেবারে বালুরঘাট পর্যন্ত মৌসুমি অক্ষরেখা ঢুকে পড়েছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, দার্জিলিং থেকে সব এলাকাতেই মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে। আর এই মৌসুমি বায়ুর প্রভাব একদিকে যেমন রয়েছে, ঠিক অন্যদিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, জানো যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়, এবং এই অতি গভীর নিম্নচাপ আজ দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একেবারে ক্যানিংয়ের কাছাকাছি রায়দিঘির কাছ দিয়ে এটি প্রবেশ করে এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এর অভিমুখ রয়েছে, যদিও এখনও পর্যন্ত এর অবস্থান রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর। আর এর যে প্রভাব অর্থাৎ জোড়া প্রভাব, একদিকে মৌসুমি অক্ষরেখা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে, অন্যদিকে অতি গভীর নিম্নচাপ সেটিও ঢুকে পড়েছে স্থলভাগে অর্থাৎ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এই দুয়ের যে প্রভাব, তাতে দক্ষিণবঙ্গে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা, তেমনি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রথমে উত্তরবঙ্গের কথাই আসি। উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি যে জেলাগুলিতে হবে আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 48 ঘন্টায়। এবং আগামী 48 ঘন্টায় শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, তার সঙ্গে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই যে ভারী বৃষ্টি এবং সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। রবিবারেও বিক্ষিপ্তভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, এই 4 জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি ছাড়া। উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। মৎস্যজীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তমস্যা, উত্তরবঙ্গে সবকটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, ওখানে সম্ভাবনাটা বেশি আছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে।